বঙ্গবন্ধুর জন্য নেননি, বাংলাদেশের জন্য নেননি। উনাদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধাও আছে, মুক্তিযুদ্ধের জন্য ওনারা নেননি। যদি একজন মুক্তিযোদ্ধা, একজন সেরকম ব্যক্তিত্ব এসে বলতো যে আমি বলছি আসো তোমরা, আমি রোকেয়া প্রাচীর চলে যেতাম, আবারও যেতাম মার খেতে। আমি যেদিন ৩২-এ যাব বলেছে, আমি তো ঘোষণা দিয়ে গেছি, কই আমাকে তো কেউ বলেনি যে রোকেয়া তুমি যাবা, তোমার সাথে আমরাও ১০ জায়গা থেকে ১০ গ্রুপ যাব, ৫০,০০০ লোক হয়ে যাব। কই কেউ তো আমাকে বলেনি। আমি ১২টা থেকে একা বসেছিলাম, ১২টার সময় থেকে বেলা ১২টায় আমি একা, ওখানে কোনো টয়লেট নাই, পানি নাই, কিচ্ছু নাই, আমি একা বসা। আমাকে ওখানকার ছেলেরা ১২টা থেকে হম্বিতম্বি করছিল আমার সাথে, শুধু গায়ে হাত দিচ্ছিল না, হয়তো আমি একটা পরিচিত শিল্পী এই জন্য, কিন্তু হম্বিতম্বি চলছিল বেলা ১২টা থেকে। সন্ধ্যার পরে গিয়ে লোকজন আসছে কিছু, কিন্তু কেন উনারা কেন পারেননি? পারেননি কারণ উনারা নিজের কথা ভেবেছেন, এবং উনাদের ঘরে, উনাদের অফিসে, উনাদের সন্তানরা সবাই ছিল লাল বদর। উনারা, উনাদের সন্তানরা সম্পৃক্ত ছিল, উনার সহযোগীরা সম্পৃক্ত ছিল, উনার সহকর্মীরা সম্পৃক্ত ছিল, সে কারণে উনারা পারেননি। একজন মামুনুর রশিদ, একজন আতাউর রহমান, একজন রামেন্দু মজুমদার, একজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, এবং তখন নূর ভাইও জেলে যাননি। উনারা ৫ জন ব্যক্তি যদি বলতো যে আমরা যাব বঙ্গবন্ধুর বাড়িতে, ৫ জন ব্যক্তিকে মেরে ফেলতো? মারতো না। ওই ৫ জন ব্যক্তির সাথে আমরা ৫০,০০০ দাঁড়িয়ে যেতাম। নূর ভাই অনেক পরে অ্যারেস্ট হয়েছে, উনার প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। উনার পরিবার, উনার অফিস সম্পূর্ণভাবে কি বলে ডিপ স্টেটে। কেন ইউনিভার্সিটিতে এসে সুযোগ পেল ভর্তি হওয়ার, কিন্তু মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে কথা বলতে হবে, কই কথা তো বলে না। কিন্তু কথাটা কি বলছে, বঙ্গবন্ধু কন্যা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সুযোগ দিল, ঢাকা বিশ্ববিদ্যালয় বড় মাদ্রাসা হয়ে গেল, এটাই আলোচনার বিষয় হয়ে গেল। কারণ এখানে আলোচনাটা করলে বঙ্গবন্ধু কন্যাকে আঘাত করা যাবে, কিন্তু ওইখানে করবে না যেখানে, যে মাদ্রাসাগুলোতে শত শত বাচ্চা বলাৎকার হচ্ছে, ওখানে বলবে না। যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেটাতে কথা বলবে না। মসজিদ কেন বঙ্গবন্ধু কন্যা করলেন সেটা নিয়ে কথা সবাই বলেন, মসজিদ করা ওনার অপরাধ হয়ে গেছে। একটা ধর্মপরায়ণ বাংলাদেশে, ধর্মের বাংলাদেশে মসজিদ হলে তো অসুবিধা নাই। আপনি মসজিদ হয়েছে এটা নিয়ে আপনি খুব বিরক্ত, আপনি আপনি আন্দোলন করলেন না কেন, সামাজিক ভাবে কথা বললেন না কেন যে আমি ৬৪টা জেলা, ৬৪টা সিনেমা হল চাই, ৬৪টা থিয়েটার চাই, ৬৪টা এ চাই, সংস্কৃতি মন্ত্রী সংস্কৃতি, আপনারা কেন আন্দোলন করলেন না, রাস্তায় বসে যাইতেন? উনি তো ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, উনি তো সবই দিয়েছেন, কিন্তু তারপরও যদি আপনারা মনে করেন অপ্রতুল দেয়নি, আপনারা সব সংস্কৃতি কর্মী, সব বুদ্ধিজীবী, সব মানবাধিকার কর্মীরা রাস্তায় আসতেন, কেন আসেননি? আমি আমার কথাটা বলার উদ্দেশ্য এটা, সমালোচনা করে, সমালোচনা করা অনেক সহজ। আওয়ামী লীগের নেতা কর্মীরা দুর্নীতি করেছে, এটা বলা তো অনেক সহজ। আওয়ামী লীগের বিরুদ্ধে বলা অনেক সহজ। আওয়ামী লীগের হাতে রক্ত লেগেছে দেখে অনেকে গণভবনে যাবে না বলেছে। ৪ তারিখে গণভবনে দাওয়াত ছিল আমাদের, অনেকে বলেছে গণভবনে যাব না কারণ বঙ্গবন্ধু কন্যার হাতে রক্ত লেগে আছে, গণহত্যার রক্ত লেগে আছে। কোথায় রক্ত? ৮৪৩ জন ছাত্র হত্যার কথা বলা হচ্ছে, তার মধ্যে ৫৩ জন ফেরত এসছে। এই ৮৪৩ জনের প্রমাণও নাই, পোস্টমর্টেম নাই, কিচ্ছু নাই। কিন্তু তারা ৪ তারিখের দাওয়াতের আগে ২ তারিখে বলে দিল গণহত্যাকারী হাতে রক্ত লেগে আছে, তার সাথে গণভবনে দেখা করবে না। অথচ উনাদের ধাক্কায় আমরা কোনোদিন যাইতে পারি নাই। এই যে উনারা সারা জীবন তথ্য মন্ত্রণালয়, সরকারের প্রজেক্টে, সরকারের টাকায় উনাদের সংসার, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সবকিছু হয়েছে, কিন্তু উনারা এখন বঙ্গবন্ধু কন্যাকে চিনেন না। উনারা বড় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সুশীল, মানবাধিকার কর্মী, উনারা মানবাধিকার কর্মী, উনারা আওয়ামী লীগ আমলেই কিন্তু এগুলো হয়েছে। আওয়ামী লীগের ভিটামিন এ বি সি ডি ই এগুলো খেয়ে ওনারা মানবাধিকার কর্মী হয়েছেন, বড় ব্যক্তিত্ব হয়েছেন, সুশীল হয়েছেন। আওয়ামী লীগের আমরা, আমাদের ব্যর্থতা হচ্ছে নেত্রীর দিকে তাকিয়ে ছিলাম আমরা। নেত্রী সবাইকে বুকে তুলে নিয়েছেন, উনি বিএনপির লোক অসুস্থ হলে অনুদান দেন,
আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, কাউকে বাজ বিচার করেন না, সবাইকে বুকে তুলে নিচ্ছেন। তা আমি কে কাউকে সরিয়ে দেয়ার? বঙ্গবন্ধু সবাইকে বুকে তুলে নিছেন এবং ওনাকে তারাই হত্যা করেছে। বঙ্গবন্ধু কন্যা অলমোস্ট সেই হত্যার মধ্যে দিয়ে, পরিকল্পনার মধ্যেই তাকে জীবন কোনো রকমে রক্ষা করতে হয়েছে। এখন আমাদের দেশে কোনো বড় ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সুশীল, মানবাধিকার কর্মী, এটা এখন একটা প্রবঞ্চনা। আপনি বলেন যে সাধারণ মানুষ অনেক সচেতন, সাধারণ মানুষ প্রতিবাদ করছে, কারণ সাধারণ মানুষ অঙ্ক করে না যে এখন যে আমার ব্যবসাটা আছে বিএনপি দেখতেছে, আমি কথা বললে তো বিএনপি এটা দেখবে না। আমার যে প্রতিষ্ঠান আছে এখন তো এটা জামাত দেখতেছে, আমি কথা বললে তো জামাত দেখবে না। আমার পার্টনার ডান দিকে বিএনপি, বাম দিকে জামাত, আচ্ছা আমি চুপ থাকি। তো ব্যাপারটা তো এই। আমি দুঃখিত, আমি হয়তো একটু বেশি বলে ফেললাম। না, অন্তত ধরেন 32 নম্বর ইস্যু, অন্তত একজন নুরুল মজিদ হুমায়ুন মন্ত্রী, মুক্তিযোদ্ধা, তার হাত পড়া হাতে তার মৃত্যুর ঘটনা, এই দুটো ইস্যুতে তো তারা আসতে পারতেন, তারা আসেন নাই। নুরুল মজিদ হুমায়ুনের এলাকায় গ্রামবাসী তারা ঢল হয়ে এসেছে, তাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি না, তাদেরকে আমরা মানবাধিকার কর্মী মনে করি না। সেই মানুষগুলা কিন্তু ভুল করে নাই, তারা কিন্তু এসেছে। তারা তোয়াক্কাই করে নাই প্রশাসনের, যে মাইকিং করে বলছে এরকম আর কি। তো অনেক রং চং মিলানো থাকবে হয়তো, কিন্তু এর মধ্যে থেকে সত্য আবহটা নিতে হবে যে আসলে বাংলাদেশের মুহূর্তে আবহটা কি। হ্যাঁ, সেফ এক্সিট তো কেউ কেউ চাইছে। সেফ এক্সিট ধরেন যারা এখন বলছে যে আমরা ক্ষমা চাচ্ছি, এটা এক ধরনের সেফ এক্সিট। ধরেন যে সকল থিঙ্ক ট্যাঙ্কাররা, যে সকল বুদ্ধিজীবীরা নোবেল 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 করে অস্থির করেছে জনগণকে, সে সকল থিঙ্ক ট্যাঙ্কাররা, সে সকল শিক্ষকরা, সে সকল বুদ্ধিজীবীরা, তারা কিন্তু এখন ভাবছে নতুন করে। আর উপদেষ্টাদের মধ্যে যে বাহিনী আছে, উপদেষ্টা তো না, মানে যারা রাষ্ট্রদ্রোহী, সেই রাষ্ট্রদ্রোহী বাহিনী সেফ এক্সিট তো আসলে চাওয়ার কিছু নাই। তাদের সেফ এক্সিটের তো মানে প্রশ্নই আসে না, কারণ যে রাষ্ট্রদ্রোহী সে এতক্ষণে জানে সে রাষ্ট্রদ্রোহী, যা সে কারণেই জানে বলে সে সংবিধানটাকে পরিবর্তন করবার জন্য এবং নির্বাচন না দেওয়ার জন্য এত পায়তারা করছে। তো এইসব রাষ্ট্রদ্রোহীরা সেফ এক্সিট আশা করছে হয়তো, আশা তো মানুষ অনেক কিছু করে। তারপরে উনি যে কথাগুলো বলেছেন তারপরে আরো অনেক কিছু ওনারা মুছে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মুছে তো আর দেয়া যায় না, সবই মনে আছে আমাদের। উনি একটি কথা বলেছিলেন ওনার ভাই হারানোর কথা, ওনার নিজের অত্যাচারিত হয়েছেন সেটার কথা, এবং ক্যান্টনমেন্টের বাড়ি, এবং উনি ভারত সম্পর্কে একটি কথা বলেছেন। যদি আমাকে সুযোগ দেন বা মনে করেন আমি 4টা বিষয়ে কথা বলতে পারি। একটি হচ্ছে উনি যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন তারা কারা? তারা তো আমরা নই। উনি যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন তাদেরকে তাদের সাথে উনি যদি মনে করেন যে তাদের উনি শাস্তি দিবেন, প্রতিহিংসা রাজনীতি করবেন, ভালো, সে সাহস থাকলে উনি 5ই আগস্টে চলে আসতেন। তো তারপর উনি ওনার একমাত্র ভাইয়ের কথা বলেছেন। ওনার ভাই যখন মৃত্যুবরণ করেছেন তার আগে ওনার ভাই মালয়েশিয়া চলে গেছেন, ওখানে ব্যবসা বাণিজ্য করছিলেন, সেটেল করেছিলেন পরিবার পরিজন নিয়ে। তখন বঙ্গবন্ধু কন্যা জেলে ছিলেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও জেলে ছিলেন। তো কাজেই তার পুত্র, তার ভাইয়ের মৃত্যুর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা কারোরই কোনো সম্পর্ক নেই। আর ক্যান্টনমেন্টের বাড়ির বিষয়টিও কিন্তু আমার মনে হয় ওনাকে যারা স্ক্রিপ্ট করে দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন এই ইন্টারভিউতে, সেখানে ওনাকে নিয়ম কানুনগুলো বলেননি যে ক্যান্টনমেন্টে একজন বাড়িটার নিয়ম কানুন কি ছিল, সেটা কাদের মাধ্যমে সেটি নিয়ে নেওয়া হয়েছে, সেগুলো উনি বোধহয় যাচাই বাছাই করেননি। সেখানে আওয়ামী লীগের কোনো এখতিয়ার নেই। আরেকটি বিষয় ভারতের কথা বলেছেন, ওনাকে প্রশ্ন করছিল যখন দুজন সাংবাদিক, তখন উনি বলছিলেন যে আমি তো বাংলাদেশের পক্ষে, তো বাংলাদেশের জনগণ ভারতের সাথে যদি শীতল সম্পর্ক রাখতে চায়, আমি বাংলাদেশের মানুষের পক্ষে। উনি ফেলানির মতো লাশ ঝুলে থাকা চান না, পানির ন্যায্য হিস্সা চান, সব ঠিক আছে। আমি ফেলানির লাশের জায়গায় আমার একটা কথা আছে, আর শীতল সম্পর্কের জায়গায় আমার 2টা কথা আছে। ফেলানির লাশ, অবশ্যই ফেলানির লাশ নিয়ে
দুঃখ প্রকাশ করা, আমরাও করেছি, বিভিন্ন সময় মানববন্ধন করেছি। আজকে বাংলাদেশে তো লক্ষ লক্ষ লাশ দেখছি আমরা, পুকুরে, নদী, নালা, খাল, বিল, সব জায়গায় লাশ লাশ লাশ। এখানে ওখানে হাত কেটে ফেলতেছে, পা কেটে ফেলতেছে, একে ওকে মারছে। তো আমি যখন ফেলানির লাশ নিয়ে দুঃখ প্রকাশ করব, আমি অন্য লাশ নিয়েও দুঃখ প্রকাশ করব। আমি সকল মৃত্যুর জন্য কথা বলব। আমার এই জায়গাটায় মনে হয়েছে আরেকটি কথা হচ্ছে, ভারতের সাথে জনগণ শীতল। জনগণ শীতল নাকি ইনুস বাহিনীর কিছু মানুষ শীতল? শীতল মানে তারা ভারত বিদ্বেষটাকে কাজ করতে চেয়েছিল, পারেনি, রাজুতে কেউ আসে না। সেভেন সিস্টার দখল করতে চেয়েছিল কিছু অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোক, উনার হাঁপানির টানে উনি পারেননি। এবং তারপর জামাত ইসলামের 50 লক্ষ সৈনিক ভারত দখল করবে সেই হুমকি দিয়েছেন। এখন আমি জানি না ওনার 50 লক্ষের পরিস্থিতিটা কি, ওনারা যাবেন কি যাবেন না সেটা আমি জানি না। তবে শীতল সম্পর্কে ভারতের সাথে লেনদেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে 83টা চুক্তি ছিল ভারতের সাথে বঙ্গবন্ধু কন্যা, একটিকেও তারা বাতিল করেনি। একটি সম্পর্কেও এমন তথ্য দিতে পারেনি যেখানে ভারতকে বাংলাদেশ বিকিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু কন্যার হাতে। ওনারা সম্পর্ক সেই চুক্তিগুলোকে আবারও নবায়ন করেছেন। ইলিশ যাচ্ছে, চিনি গুঁড়া চাল যাচ্ছে, আম যাচ্ছে, বহু কিছু যাচ্ছে। কিন্তু ভারত বলে দিয়েছে, ভারতের লোকজন বলে দিয়েছে, আমরা বার্মার ইলিশ খাবো কিন্তু পদ্মার ইলিশ খাবো না। এবং সেই ইলিশ এবং আম যাবতীয় যে উপঢৌকন গেছে সেগুলো তারা অফিসিয়ালি গ্রহণ করেনি। এই যে শীতল থাকবে ভারতের সাথে, অর্থাৎ তিনি একটি সিগন্যাল দিলেন তিনিও জামাত ইসলামের 50 লাখের সাথে হয়তো বিএনপির আরো কিছু সৈনিক যুক্ত হতে পারে। কিছু ভিডিও পাঠাচ্ছে মানুষ। সেনাবাহিনীর যে অস্থিরতার যে নিউজটা আপনি খেয়াল করছেন, সার্ভিসে আছে সেনাবাহিনী, তাদের নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আপনি একটা কথা বলেছেন যে নির্বাচন না করার নানা কিছু প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, এটাও কি এরকম মনে করেন? অবশ্যই। দেখেন, ইউনূস সাহেব কিন্তু অনেক অনেক চালাক। উনি ওনার যে বয়স, সেই বয়সে মানুষ কথা ভুলে যায়, উনি কথা ভুলেন না। যেহেতু ভুলেন না, তার মানে উনি অনেক চালাক। উনি একটা কথা বাতাসে ছেড়ে দিলেন যে মানুষ তো বলে 5 বছর, 10 বছর, 50 বছর আমি থাকি। উনি কেন থাকতে হবে ওনার? কারণ ডিপ স্টেটের কাছে উনি যে দাসখত দিয়ে এসছেন, দাসখতটা কেন দিয়েছেন? আপনি কি ভাবেন হাসনাত নাহিদরা ফোন করে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? হ্যাঁ, হাসনাত নাহিদরা যে উনি ইন্ডেমনিটি দিয়েছেন সেটাও ভ্যালিড না। তো ওনার জন্য এখন বেস্ট অপশন হচ্ছে আওয়ামী লীগকে মারার জন্য, নিধন করানোর জন্য, মিছিল থামানোর জন্য আরো সময় নেওয়া এবং ডিপ স্টেটকে হ্যাপি করার জন্য। আমি শব্দটা হ্যাপি বলছি কারণ ওনার তো সংসার হচ্ছে না, ডিপ স্টেটের সাথে সংসারটা ভালো যাচ্ছে না। তো এখন ধরেন বিএনপি এবং জামাত সহ সবকিছু মিলে টিলে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করা যায়, সেই চেষ্টা চলছে। সেখানে নির্বাচন কোথায়? নির্বাচনের তো বাতাসই নাই। এবং আরেকটু এই যে আজকের যে ধরেন যে সমস্ত অফিসারদেরকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা, এসব কিছু মিলাই তো একটা সিচুয়েশন খারাপ হবে, কিছু গুজব আসবে আরো মাঠে। সবকিছু মিলায় আমার মনে হয় সামনে আমাদের অনেক ছোট ছোট স্ক্রিপ্ট দেখার সুযোগ হবে। আমি ওই বলছিলাম যে যত ধরনের প্রতিবন্ধকতা নতুন নতুন, সর্বশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা পথ তৈরি করছে তারা। এই যত পদক্ষেপগুলো যত নেওয়া হচ্ছে তত প্রতিষ্ঠিত করছে আওয়ামী লীগটা কত প্রাসঙ্গিক, আওয়ামী লীগ কত প্রাসঙ্গিক, এবং যত আঘাত করছে আওয়ামী লীগের শক্তি তত বাড়ছে, তথ্য মিছিলগুলো হচ্ছে। আজকে আমরা দর্শকদের বলেছিলাম আপনি অনেক সুখবর নিয়ে আসবেন। সুখবরের যে এন্ডিংটা এই মুহূর্তে আলাপ করতে চাই, আপনি বলতে পারবেন
বড় একটা সুখবর সাম্প্রতিককালে আপনার দিক থেকে, আপনি যে নতুন এটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আরপি স্টেশন, হ্যাঁ, এই যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এটা এই কয়েকদিনে কোনো যদি অভিজ্ঞতা শেয়ার করতে চান বা মানুষকে আমন্ত্রণ জানাতে চান আপনার প্ল্যাটফর্মে, সুযোগটা আপনি নেন। অনেক ধন্যবাদ। আমি সবাইকে বলতে চাই যে আসলে যে কোনো কাজ কিন্তু তখনই সফল হয় যখন অন্য সকলের সম্পৃক্ততা ঘটে। তা আমি মনে হয় খুবই সৌভাগ্যবান, আমি সবসময় নিজেকে সৌভাগ্যবান ভাবি। আমি যখন শুরু করেছি তখন আপনাকেও আমি পেয়েছিলাম, আপনি একটি অনুষ্ঠান সেখানে করেছিলেন। এবং এখন মানে যারা কাজ করছেন স্ব ক্ষেত্রে ভীষণ প্রতিষ্ঠিত শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছেন সকলেই আরপি স্টেশনে আমরা সবাই একসাথে কাজ করার সুযোগ পেয়েছি, একসাথে সহকর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে, বন্ধু হিসেবে একসাথে কাজ করতে পারছি এবং সংখ্যাটা বাড়ছে। মানে আমাদের পরিবারটা বড় হচ্ছে আমাদের, কারণ 5 তারিখে আমরা একা হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমরা বলতে পারি যে আমাদের পরিবারটা অনেক বড় হয়েছে এবং সেই বড় পরিবারে যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন বা করবেন তারা যেমন আমাদের অংশীদার, তেমনি সবাই মানে যারা দেখছেন, যারা কমেন্টস করছেন, যারা মানে কথা বলছেন, হোস্ট করছেন, প্রত্যেকে আমাদের পরিবার। এবং এখানে একটি কথাই আমরা বলি যে সবাই মিলেই আমাদেরকে জিততে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই আমরা একসাথে দাঁড়াতে পারবো। ঐক্যবদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী। বাংলাদেশ আওয়ামী লীগকে হারাতে পারে বিভাজিত বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইয়াহিয়া টু ইউনূস সম্ভব না। আর আমাদের সবার উপরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মায়ের মতো, বোনের মতো, আমাদের নেতার মতো, আমাদের পাহাড়ের মতো ছায়া দিয়ে রেখেছেন, আগলে রেখেছেন আমাদের মনোবল হারায় না। কারণ উনি যখন বলেন সব ঠিক হবে তখনই কিন্তু আমরা সাহস পাই। তো এখনো উনি, আজকে পর্যন্ত ওনার বক্তব্য হচ্ছে আমি আসব, আজকে পর্যন্ত ওনার বক্তব্য হচ্ছে আমরা বিজয়ী হব, এবং আজকে পর্যন্ত ওনার বক্তব্য হচ্ছে প্রস্তুত হব। এটাই আমাদের সুখবর, এটাই আমাদের সাহস। অনেক অনেক ধন্যবাদ। এই কাজগুলো আমরা শুরু করি, আমরা মূল টার্গেটটা ছিল আমাদের সমমনাদের কথা বলার জায়গাগুলা আমরা হারিয়ে ফেলেছি। কথাগুলো যে জায়গা তৈরি করা, ওই জায়গা তৈরি করতে গিয়ে আমাদের সংসারটা অনেক বড়। এখন আপনি খেয়াল করবেন বাংলাদেশে পরিচিত অনেক চ্যানেল যেগুলো ছিল ওগুলার কিন্তু ভিউ প্রতিদিন কমছে, আর আমাদের এখানে প্রতিদিন বাড়ছে। কারণ মানুষকে তারা বুঝতে পেরেছে, মানুষের যে প্রতারণা, মানুষ প্রাপ্তি জিনিস বুঝতে পেরেছে। আপনাকে অনেক ভালোবাসার প্রার্থী, যারা এতক্ষণ ছিলেন সবাইকে শ্রদ্ধা। ধন্যবাদ।